নমস্কার। গল্প স্বল্প অনুষ্ঠানে আজকে বলবো আমাদের ছোটবেলার সেই ঠাকুরমার ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আমি বইটা খুলেই বসে আছি, আমার ইচ্ছে করছে প্রথম গল্পটা বলতে। আজকে প্রথম গল্পটা বলি, পরে দেখা যাবে। কলাবতী রাজকন্যা। শুরু করি। এক রাজার ছিল 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, রানী, কনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, বিশাল রাজপ্রাসাদ, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, খড় ভর্তি মোহর। রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, সেপাই, সৈন্যদের নিয়ে রাজপ্রাসাদ সবসময় গম গম করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, কিন্তু কারো কোনো সন্তান হলো না। রাজা এবং রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটাত। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গেছে। এমন সময় এক সন্ন্যাসী এসে বড় রানীর হাতে একটা গাছের শিকড় দিয়ে বললেন, এটা বেটে 7 রানী মিলে খেও, তাহলে তোমাদের সোনার চাঁদের মতো ছেলে হবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করে কাপড় বদলে গা মাথা শুকিয়ে সকলে রান্নাঘরে গেলেন। আজ বড় রানী ভাত রান্না করবেন, মেজ রানী তরকারি কাটবেন, সেজ রানী তরকারি রান্না করবেন, রানী জল তুলে আনবেন, কনে রানী সব কিছু জোগাড় করবেন, দুয়ো রানী বাটনা বাটবেন আর ছোট রানী মাছ কুটবেন। 5 রানী রান্নাঘরে থাকলেন। রানী জল তুলতে কুয়োর পাড়ে গেলেন আর ছোট রানী ছাই গাদার পাশে মাছ কুটতে বসলেন। সন্ন্যাসীর দেওয়া শিকড়টি বড় রানীর কাছে ছিল। সে দুয়ো রানীকে ডেকে বলল, বোন, তুই তো আজ বাটনা বাটবি, শিকড়টা আগে বেটে দে না, সকলে মিলে একটু করে খায়। দুয়ো রানী শিকড় বাটতে বাটতে কিছুটা নিজে খেয়ে ফেললেন। তারপর রূপোর থালায় সোনার বাটি দিয়ে তা ঢেকে বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলে কিছুটা খেয়ে মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খেয়ে সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছুটা খেয়ে কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটা খেয়ে ফেললেন। রানী এসে দেখলেন বাটিতে একটু তলুনি পড়ে আছে, তিনি তাই খেলেন। ছোট রানীর জন্য আর কিছুই থাকলো না। মাছ কোটা হলে ছোট রানী উঠলেন। পথে রানীর সঙ্গে দেখা হলো। রানী বললেন, কিরে, তুই তো শিকড়টা খেলি না, যা 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 শিগগিরি যা। ছোট রানী কোনো রকমে ছুটে এলেন। এসে দেখলেন শিকড় বাটা একটুও নেই। তিনি দুঃখে মাটিতে শুয়ে পড়ে কাঁদতে থাকলেন। তখন 5 রানীরা ওর ঘাড়ে দোষ চাপিয়ে ঝগড়া করতে থাকলেন। ছোট রানীর হাতের মাছ উঠোনে পড়ে গেল, তার চোখের জলে উঠোন ভেসে গেল। একটু পরে রানী এলেন, বললেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিসনি? তোরা কেমন রে? চল ছোট বোন, শিল নোড়াতে যদি একটু লেগে থাকে তাই তোকে ধুয়ে খাওয়াই। ঈশ্বর চাইলে তাতেই তোর সোনার চাঁদের মতো ছেলে হবে। অন্য রানীরাও বললেন, তাই তো, শিলনোড়ায় নিশ্চয়ই কিছু লেগে আছে, তাই ধুয়ে দাও। আর মনে মনে তারা বললেন, শিল ধোয়া জল খেলে চাঁদ নয়, বাঁদরের মতো ছেলে হবে। ছোট রানী কাঁদতে কাঁদতে শিল ধোয়া জলটুকুই খেলেন। তারপর রানী আর ছোট রানী মিলে জল আনতে চলে গেলেন, আর অন্যান্য রানীরা নিজেদের মধ্যে গল্প করতে লাগলেন। 10 মাস 10 দিন পরে 5 রানীর ছেলে হলো। এক এক ছেলে সত্যি যেন চাঁদের হাট বসে গেল, সত্যি সোনার চাঁদ এক একজন ছেলে। কিন্তু রানী আর ছোট রানীর কি হলো? বড় রানীর কথাই ফলে গেল। রানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বাঁদর হলো। অন্যান্য রানীদের ঘরের সামনে ঢাক ঢোল বেজে উঠল। রানী
আর ছোট রানীর ঘরে কান্নাকাটি শুরু হলো। রাজা আর রাজ্যের সকলে এসে 5 রানীকে নিয়ে আনন্দে উৎসবে মেতে উঠলেন। রানী ছোট রানীর কথা কেউ জিজ্ঞেস করলো না। কিছুদিন পর থেকে রানী চিড়িয়াখানার কাজ করতে শুরু করলেন, আর ছোট রানী কিছুদিন থেকে রানী চিড়িয়াখানার কাজ করতে শুরু করলো, আর ছোট রানী ঘুঁটেকুড়ুনি হয়ে দুঃখে কষ্টে দিন কাটাতে লাগলো। আস্তে আস্তে রাজার ছেলেরা বড় হলো, পেঁচা আর বাঁদরও বড় হলো। 5 রাজপুত্রের নাম হলো হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হলো ভুতুম আর বাঁদরের নাম হলো বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়। তাদের সঙ্গে কত সৈন্য পাহারায় থাকে। ভুতুম আর বুদ্ধু তাদের মায়েদের কুঁড়ে ঘরের পাশে একটা বকুল গাছের ডালে বসে খেলা করে। 5 রাজপুত্র বেড়াতে বেরিয়ে আজ একজনকে মারে তো কাল আরেকজনকে, আজ একজনের মাথা ফাটায় তো কাল আরেকজনের। ক্রমে রাজ্যের লোক বিরক্ত হয়ে উঠল। ভুতুম আর বুদ্ধু খেলাধুলো শেষ করে যে যার মায়ের সঙ্গে সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুঁটে কুড়িয়ে দেয়, ভুতুম চিড়িয়াখানায় পাখির ছানাদের খেতে দেয়। আর 2-1 দিন পরে পরেই দুজনে রাজবাড়ির বাঁদিকে যে বন আছে সেখানে বেড়াতে যায়। ভুতুম আর বুদ্ধুর মা কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধু 2 মায়ের জন্যই বন জঙ্গল থেকে কত রকমের ফল নিয়ে আসে। ভুতুম ঠোঁটে করে 2 মায়ের জন্য খাবার, পান, সুপুরি নিয়ে আসে। এভাবে তাদের দিন কাটে। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে চিড়িয়াখানা দেখতে এলেন। আসার পথে দেখলেন একটা পেঁচা আর একটা বাঁদর বকুল গাছে বসে আছে। দেখেই তারা সেপাইদের হুকুম দিলেন, ওই পেঁচা আর বাঁদরটাকে ধরো, আমরা ওদের পুষব। সঙ্গে সঙ্গে সেপাইরা বকুল গাছে জাল ফেলল। ভুতুম আর বুদ্ধু পালাতে পারল না। তারা জালে ধরা পড়ে খাঁচায় বন্দি হয়ে রাজপুত্রদের সঙ্গে রাজপ্রাসাদে এলো। চিড়িয়াখানা পরিষ্কার করে ভুতুমের মা ভুতুমকে খুঁজে পেলেন না। ঘুঁটে কুড়িয়ে বুদ্ধুর মা এসে বুদ্ধুকে খুঁজে পেলেন না। ভুতুম আর বুদ্ধুর মা তাদের হাতের ঝাঁটা ফেলে দিয়ে মাটিতে বসে কাঁদতে লাগলেন। ওদিকে রাজপ্রাসাদে এসে ভুতুম আর বুদ্ধু অবাক। কত বড় বড় ঘর, হাতি, ঘোড়া, সেপাই, সৈন্য, কত কি! দেখতে দেখতে তারা ভাবলো, হাহা, আমরা তবে বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা কুঁড়ে ঘরে থাকে কেন? এসব ভেবে তারা বলল, ও ভাই রাজপুত্র, আমাদের যেমন এনেছো আমাদের মায়েদেরও তেমনি নিয়ে এসো না। রাজপুত্রেরা দেখলেন, বাহ, এরা তো কি সুন্দর মানুষের মতো কথা বলে। তখন তারা বললেন, ভালো তো, তোদের মায়েরা কোথায় বল, নিয়ে এসে চিড়িয়াখানায় রাখবো। ভুতুম বললে, আমার মা চিড়িয়াখানায় কাজ করে। বুদ্ধু বলল, আমার মা ঘুঁটে কুড়ানি। শুনে রাজপুত্ররা হেসে উঠলেন, মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বাঁদর হয়। ছোট রানী আর রানীর কথা রাজপুত্রেরা জানতেন না। একজন সেপাই ছিল, সে বলল, কেন হবে না, আমাদের 2 রানী ছিলেন, তারা পেঁচা আর বাঁদরের জন্ম দিয়েছিলেন, রাজা সেজন্য তাদের তাড়িয়ে দেয়। এই সেই পেঁচা আর বাঁদর। শুনে রাজপুত্ররা ছি ছি করে উঠলেন। তখনই খাঁচার ওপর লাথি মেরে রাজপুত্ররা সেপাইদের বললেন, এই দুটোকে এক্ষুনি তাড়িয়ে দাও। রাজপুত্ররা আবার পক্ষীরাজে চড়ে বেড়াতে গেলেন। ভুতুম আর বুদ্ধু জানতে পারল তারাও রাজার ছেলে, তাদের মায়েরাও রানী। তখন বুদ্ধু বলল, দাদা চল, আমরা বাবার কাছে যাই। ভুতুম বলল, চল। সোনার খাটে বসে
রূপোর খাটে পা রেখে রাজপ্রাসাদের মধ্যে 5 রানী গল্প করছিলেন। এক দাসী এসে খবর দিল নদীর ঘাটে একটা নৌকো এসেছে, তার বৈঠা রূপোর, হাল হিরে। নৌকোর ভেতরে একটি মেয়ে বসে সোনার পাখির সঙ্গে কথা বলছে। সেই মেয়ের চুল মেঘের মতো কালো। সঙ্গে সঙ্গে নদীর ঘাটে পাহারা বসলো। রানীরা ছুটলেন নৌকোর ভেতরে বসে থাকা মেয়েটিকে দেখতে। তখন সে নৌকোর পাল উঠছে, নৌকো তত্তর করে চলছে। রানীরা বললেন, কুঁচবরণ কন্যা, মেঘবরণ চুল, নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকো থেকে কুঁচবরণ মেয়ে বলল, মতির ফুল, মতির ফুল, সে বড় দূর, তোমার পুত্র পাঠিও কলাবতীর পুর। হাটের সওদা ঢাক ঢোলে, গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলতে বলতে নৌকো অনেক দূরে চলে গেল। রানীরা সবাই বললেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশের ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। ততক্ষণে নৌকো অনেক দূর চলে গেছে। সুন্দরী মেয়েটি উত্তর দিল, কলাবতী রাজকন্যা, মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠিও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসবো তোমার ঘর। নৌকো আর দেখা গেল না। রানীরা তখনই ছেলেদের ডেকে পাঠালেন। ছেলেরা পক্ষীরাজ ছুটিয়ে বাড়ি ফিরল। রাজা সব কথা শুনে ময়ূরপঙ্খী নৌকো সাজানোর হুকুম দিয়ে রাজসভায় গেলেন। রাজা তার বিশাল রাজসভায় বসে আছে। ভুতুম আর বুদ্ধু সেখানে গেল। পাহারাদার তাদের জিজ্ঞেস করলো, তোমরা কারা? বুদ্ধু বলল, বাঁদর রাজপুত্র। ভুতুম বলল, পেঁচা রাজপুত্র। পাহারাদার দরজা ছেড়ে দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়ে রাজার কোলে বসল। ভুতুম উড়ে গিয়ে বসল রাজার কাঁধে। রাজা চমকে উঠলেন। রাজসভার সকলে অবাক হয়ে হাঁ হাঁ করতে লাগলো। বুদ্ধু ডাকলো, বাবা। ভুতুম ডাকলো, বাবা। রাজসভায় সকলে চুপ। রাজার চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। রাজা ভুতুমের গালে চুমু খেলেন। বুদ্ধুকে 2 হাতে তুলে বুকের কাছে রাখলেন। তখন সেদিনের মতো সভা শেষ হলো। রাজা বুদ্ধু আর ভুতুমকে নিয়ে উঠে পড়লেন। এদিকে সব কিছু সেজে উঠেছে। 5টা ময়ূরপঙ্খী নৌকো এলো ঘাটে। রাজপুত্রেরা তাতে উঠলেন। রানীরা উলুধ্বনি দিয়ে 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠালেন। সেই সময় ভুতুম আর বুদ্ধুকে নিয়ে রাজা নদীর ঘাটে এলেন। বুদ্ধু জিজ্ঞেস করল, বাবা ওটা কি? রাজা বললেন, ওটা ময়ূরপঙ্খী নৌকো। বুদ্ধু বলল, বাবা আমরাও ময়ূরপঙ্খী নৌকোয় উঠব, আমাদের ময়ূরপঙ্খী দাও। ভুতুমও একই কথা বলল। রানীরা সকলে হেসে উঠলেন। কে রে বাঁদির ছানা নাকি রে? কে রে ঘুটে কুড়ুনির ছানা নাকি রে? ওমা ওমা, ছি ছি। রানীরা ভুতুমের গালে টোকা মেরে আর বুদ্ধুর গালে চড় মেরে তাদের মাটিতে ফেলে দিলেন। রাজা কোনো কথা বলতে পারলেন না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। রাগে গজগজ করতে করতে রানীরা রাজাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। বুদ্ধু বলল, চল ভুতুম, আমরা ছুতোরের বাড়ি যাই, সেখানে গিয়ে ময়ূরপঙ্খী বানাই, তারপর রাজপুত্ররা যেখানে গেল সেখানে যাই। ভুতুম বলল, চলো। ভুতুম আর বুদ্ধুর মা সারা দিন রাত কাঁদেন। তারাও শুনলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী নৌকায় চড়ে কলাবতী রাজকন্যার দেশে গেছে। সে খবর শুনে তারা দুজনে দুজনের গলা জড়িয়ে আরও কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তারা দুজনে নদীর ধারে এলেন। তারপরে দুজনে সুপুরি গাছের পাতা দিয়ে ছোট নৌকো তৈরি করে তাতে কড়ি, ধান, দুব্ব, সিঁদুরের ফোঁটা দিয়ে নৌকো ভাসিয়ে দিলেন। বুদ্ধুর মা বললেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ?
সুখপঙ্খী নৌকার পিছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নৌকায়। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার জন্যে দিলাম এই দুব্য ধান। ভুতুমের মা বললেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ। সুখপঙ্খী নৌকোর পিছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নৌকায়। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার জন্য দিলাম এই দুব্য ধান। সেই ছোট নৌকো ভাসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে ভুতুমের মা আর বুদ্ধুর মা তাদের কুঁড়ে ঘরে ফিরে এলেন। ছুতরের বাড়ি যেতে যেতে পথে ভুতুম আর বুদ্ধু দেখতে পেল সুপুরি গাছের পাতা দিয়ে তৈরি দুটো নৌকো ভেসে যাচ্ছে। বুদ্ধু বলল, দাদা এই তো আমাদের নৌকো, এই নৌকোয় ওঠো। ভুতুমও বলল, তাহলে ওঠ। তখন বুদ্ধু আর ভুতুম দুজনে দুটো নৌকোয় উঠে বসল। দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী পাশাপাশি ভেসে চলল। লোকজন দেখে বলল, ও মা, এই আবার কি? বুদ্ধু আর ভুতুম বলল, আমরা বুদ্ধু আর ভুতুম, বুদ্ধু ভুতুম যায়। আর রাজপুত্রেরা ময়ূরপঙ্খীতে ভাসতে ভাসতে তিন বুড়ির রাজ্যে গিয়ে পৌঁছল। অমনি তিন বুড়ির সৈন্য এসে নৌকো আটকালো। নৌকো আটকে তারা নৌকোর মাঝি, সেপাই, সৈন্য এবং 5 রাজপুত্রকে থলের মধ্যে পুরে তিন বুড়ির কাছে নিয়ে গেল। তাদের সবাইকে তিন বুড়ি 3 দিন ধরে আস্তে আস্তে খেলো। তারপর নাক ডেকে ঘুমিয়ে পড়ল। অনেক রাতে তিন বুড়ির পেটের মধ্যে থেকে রাজপুত্রেরা কথা বলতে শুরু করলো। ভাই, আমরা তো বুড়ির পেটের মধ্যেই থাকলাম, আর বাবা মাকে দেখতে পাবো না। এমন সময় কারা যেন এসে চুপি চুপি বলল, দাদা দাদা। রাজপুত্রেরা ফিসফিস করে উত্তর দিল, কে ভাই, কে ভাই? আমরা যে বুড়ির পিঠে, আমরা যে বুড়ির পেটে। বাইরে থেকে উত্তর এলো, আমার লেজ ধরো, আমার ডানা ধরো। রাজপুত্রেরা লেজ আর ডানা ধরে বুড়িদের নাকের ফুটো দিয়ে বেরিয়ে গেল। বাইরে এসে তারা দেখে বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু বলল, চুপ চুপ, তাড়াতাড়ি তরোয়াল দিয়ে বুড়িদের গলা কেটে ফেলো। রাজপুত্রেরা তাই করলেন। বাকি সবাই তখন বুড়িদের পেট থেকে বেরিয়ে এলো। সকলে তাড়াতাড়ি গিয়ে ময়ূরপঙ্খীতে উঠে আবার ভেসে পড়ল। বুদ্ধু আর ভুতুমের খোঁজ কেউ নিল না। ময়ূরপঙ্খী সারা রাত ভেসে ভেসে ভোরে রাঙা নদীর জলে গিয়ে পড়ল। রাঙা নদীর কোনো দিকে কূল নেই, কোনো পার নেই, শুধু রাঙা জল। কিছুক্ষণের মধ্যেই মাঝিরা দিক হারালো। 5টি ময়ূরপঙ্খী ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে পড়ল। রাজপুত্র, মাঝি, সেপাই সবাই ভয় চিৎকার করতে থাকলো। 7 দিন 7 রাত ধরে ময়ূরপঙ্খী সমুদ্রের ঢেউয়ে ওলট পালট খেতে থাকলো। শেষে নৌকো যখন প্রায় ভেঙে পড়েছে, রাজপুত্রেরা বললেন, যদি বুদ্ধু ভাই ভুতুম ভাই থাকতো তাহলে এখন আমাদের রক্ষা করত। কি ভাই, কি ভাই, কি চাই, কি চাই? এই বলে বুদ্ধু আর ভুতুম তাদের সুপুরির পাতা দিয়ে তৈরি নৌকো ময়ূরপঙ্খীর সঙ্গে বেঁধে রাজপুত্রদের কাছে এলো। আর মাঝিদের বলল, নৌকো উত্তর দিকে পাল তুলে দাও। দেখতে দেখতে ময়ূরপঙ্খী সমুদ্র ছেড়ে একটা নদীতে এসে পড়ল। নদীতে জল টল টল করছে, দুপাড়ে আম কাঁঠালের হাজার হাজার গাছ। রাজপুত্রেরা সকলে আম কাঁঠাল খেয়ে সুস্থির হলে। তারপরে রাজপুত্রেরা বললেন, ময়ূরপঙ্খীতে বাঁদর আর পেঁচা কেন রে? এই দুটোকে জলে ফেলে দে। মাঝিরা বুদ্ধু আর ভুতুমকে জলে ফেলে দিল। তাতে সুপুরির পাতা দিয়ে তৈরি নৌকো খুলে ছুঁড়ে ফেলে দিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার ভাসতে শুরু করলো। ভাসতে ভাসতে এক জায়গায় এসে
5টি ময়ূরপঙ্খী হঠাৎ বুশ করে জলে ডুবে গেল, আর তাদের কোনো চিহ্ন থাকলো না। অনেকক্ষণ পর বুদ্ধু আর ভুতুমে সুপুরির পাতার ছোট নৌকো সেখানে এলো। বুদ্ধু বলল, দাদা। ভুতুম জিজ্ঞেস করলো, কি? বুদ্ধু বলল, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা হয়েছে, একবার ডুব দিয়ে দেখো তো। ভুতুম বলল, হোক গিয়ে, ওরা মরে গেলেই বাঁচি, আমি ডুব টুব দিতে পারবো না। বুদ্ধু বলল, ছি ছি, এ কথা বলো না, তাহলে তুমি থাকো, এই আমার কোমরে সুতো বাঁধলাম, আমি ডুব দিয়ে দেখি, যতদিন সুতোতে টান না দেব ততদিন তুমি যেন আমাকে তুলো না। ভুতুম বলল, ঠিক আছে, তবে তাই হোক। তখন বুদ্ধু নদীর জলে ডুব দিল, ভুতুম সুতো ধরে বসে থাকলো। যেতে যেতে বুদ্ধু পাতালপুরীতে গিয়ে দেখলো এক বিশাল সুড়ঙ্গ। বুদ্ধু সুড়ঙ্গ দিয়ে নিচে নামলো। সুড়ঙ্গ পার করে বুদ্ধু সেখানে এক রাজপ্রাসাদ দেখতে পেল, অনেকটা ইন্দ্রপুরীর মতো। কিন্তু সে রাজ্যে কোনো মানুষজন নেই, শুধু 100 বছর বয়সী এক বুড়ি বসে একটা ছোট কাঁথা সেলাই করছে। বুড়ি বুদ্ধুকে দেখেই হাতের কাঁথা বুদ্ধুর গায়ে ছুঁড়ে মারল, আর সঙ্গে সঙ্গে হাজার হাজার সেপাইরা এসে বুদ্ধুকে বেঁধে রাজপ্রাসাদের ভেতর নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে সেপাইরা বুদ্ধুকে এক অন্ধকার কুঠুরির মধ্যে বন্ধ করে দিল। তখন কুঠুরির মধ্যে, এসো বুদ্ধ ভাই, এসো এসো বলে অনেকে বুদ্ধুকে ঘিরে ধরল। বুদ্ধ দেখল তারা রাজপুত্র আর তাদের মাঝি সেপাইরা। বুদ্ধ বললে, বাহ, তোমরা এখানে রয়েছো, ভালো ভালো। পরের দিন বুদ্ধু দাঁত মুখ বের করে মরার ভান করে পড়ে থাকল। এক দাসী রাজপুত্রদের খাবার দিয়ে যেত। সে এসে দেখলো কুঠুরির মধ্যে একটা বাঁদর মরে পড়ে আছে। সে যাবার সময় মরা বাঁদরটাকে বাইরে ফেলে দিয়ে গেল, ব্যাস, আর কি। তখন বুদ্ধু আস্তে আস্তে চোখ খুলল, এদিক ওদিক দেখে উঠে পড়ল। উঠেই বুদ্ধু দেখলো বিশাল রাজপ্রাসাদের 3 তলায় মেঘ বরণ চুল, কুঁচ বরণ মেয়ে সোনার সুখ পাখির সঙ্গে কথা বলছে। বুদ্ধু গাছের ডাল বেয়ে দালানের ছাদে গিয়ে কুঁচবরণ মেয়ের পিছনে দাঁড়ালো। তখন কুঁচবরণ মেয়ে বলছিল, সোনার পাখি ওরে সুখ মিছেই গেল, রূপোর বৈঠা হীরার হাল কেউ এলো না। সোনার পাখি ওরে সুখ মিছেই গেল, রূপোর বৈঠা হীরের হাল কেউ না এলো। রাজকন্যার খোঁপায় মতির ফুল লাগানো ছিল। পিছন থেকে বুদ্ধু আস্তে করে মতির ফুলটা তুলে নিল। তখন সুখ বলল, কুঁচ বরণ মেয়ে, মেঘ বরণ চুল, কি হলো মেয়ে, মতির ফুল? রাজকন্যা খোঁপায় হাত দিয়ে দেখলো ফুল নেই। সুখ বলল, কলাবতী রাজকন্যা, চিন্তা নাই কো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকে পিছন ফিরে দেখে বাঁদর। কলাবতীর মাথা হেঁট হয়ে গেল, হাতের চুড়ি ছুঁড়ে ফেলে দিয়ে মেঘ বরণ চুলের বিনুনি খুলে কলাবতী রাজকন্যা মনের দুঃখে শুয়ে কাঁদতে লাগলেন। কিন্তু রাজকন্যা কি করবেন? তিনি পণ করেছিলেন যে 3 বুড়ির রাজ্য পার করে রাঙা নদীর চল পেরিয়ে কাঁথা বুড়ি আর অন্ধ কুঠুরির হাত থেকে বেঁচে তার রাজপ্রাসাদে এসে মতির ফুল নিতে পারবে, সেই তার স্বামী হবে। শেষ পর্যন্ত রাজকন্যা উঠে বাঁদরের গলায় মালা দিলে। তখন বুদ্ধু হেসে জিজ্ঞেস করলো, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলল, আগে ছিলাম বাবা মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধু বলল, তাহলে আমার দাদাদের ছেড়ে দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মায়েদের বড় কষ্ট, তুমি গেলে তাদের আর কষ্ট থাকবে না। রাজকন্যা বললেন, এখন তুমি যা বলবে তাই করব, চলো। কিন্তু তুমি আমাকে এমনি নিয়ে যেতে পারবে না,
আমি এই কৌটোর মধ্যে থাকি, তুমি এই কৌটো করে আমাকে নিয়ে চলো। বুদ্ধ বলল ঠিক আছে। রাজকন্যা কৌটোর ভিতরে ঢুকলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়ে ঢাক ঢোলে ঘা দিল। দেখতে দেখতে রাজপ্রাসাদের মধ্যে এক বিশাল হাট বাজার বসে গেল। রাজকন্যার কৌটো অন্যান্য কৌটোর সঙ্গে মিশে গেল। বুদ্ধ দেখল এ তো বেশ ভালো। সে ঢাক ঢোল নিয়ে বাজাতে শুরু করলো। ঢাক ঢোলের ডান দিকে ঘা দিলে হাট বাজার বসে, আর বাঁ দিকে ঘা দিলে হাট বাজার ভেঙে যায়। বুদ্ধ চোখ বুজে বসে বাজাতে থাকলো। দোকানিরা দোকান ওঠাতে আর নামাতে, ওঠাতে আর নামাতে হাঁপিয়ে উঠল। তারা আর পারে না। তখন সবাই বলল, থামুন থামুন, রাজকন্যার কৌটো নিন, আর আমরা হাট করতে চাই না। বুদ্ধ ঢাক ঢোলের বাঁ দিকে ঘা মারল, হাট ভেঙে গেল। কেবল রাজকন্যার কৌটোটা পড়ে রইল। বুদ্ধ এবার আর ঢোলটা ছাড়ল না। ঢোল কাঁধে নিয়ে কৌটোর কাছে গিয়ে ডাকলো, রাজকন্যা রাজকন্যা, ঘুমিয়ে আছো কি? বরণ করতে ঢাক ঢোল নিয়ে এসেছি। রাজকন্যা কৌটো থেকে বেরিয়ে এলেন। বললেন, আমার বড় খিদে পেয়েছে, গাছের ফল এনে দাও, খাবো। বুদ্ধ বলল আচ্ছা। রাজকন্যা কৌটোয় উঠলেন। বুদ্ধ ঢোল কাঁধে কৌটো হাতে নিয়ে গাছের ফল আনতে চলল। সেখানে গিয়ে দেখে গাছে কত রকমের ফল। দেখে বুদ্ধুরও লোভ হলো। কিন্তু ও বাবা, একটা অজগর সাপ গাছের গোড়ায় বসে শোঁ শোঁ করে ফুঁসছে। বুদ্ধ আস্তে আস্তে গাছের চারিদিক ঘুরে এলো। তারপরে দিল এক দৌড়। তার কোমরের সুতোয় জড়িয়ে অজগর দু টুকরো হয়ে কেটে গেল। তখন বুদ্ধ গাছে উঠে ফল পেড়ে রাজকন্যাকে ডাকল। রাজকন্যা বলল, আর না, সব হয়েছে, এখন চলো, তোমার বাড়ি যাব। বুদ্ধ বলল, না, সব হয়নি, আমাদের সঙ্গে রাজপুত্রদের আর বুড়ির কাঁথাটা নিতে হবে। রাজকন্যা বলল, নিয়ে নাও। তখন 5 রাজপুত্র, মাঝি, ময়ূরপঙ্খী সব নিয়ে ঢাক ঢোল কাঁধে, কৌটো হাতে আর মতির ফুল কানে নিয়ে, বুড়ির কাঁথা গায়ে নিয়ে, গাছের ফল খেতে খেতে বুদ্ধ কোমরের দড়িতে টান মারল। ভুতুম বুঝল এবার বুদ্ধ আসছে। সে সুতো টেনে তুলল। 5 রাজপুত্র, সেপাই, মাঝি, ময়ূরপঙ্খী সব নিয়ে বুদ্ধ ভেসে উঠল। এবার সবাইকে নিয়ে ময়ূরপঙ্খী দেশে ফিরে চলল। ছাদের ওপরে বসে বুদ্ধ চোখ মিটিমিটি করে আর মাঝে মাঝে কৌটো খুলে কার সঙ্গে যেন কথা বলে। মাঝিরা এই খবর রাজপুত্রদের দিল। খবর পেয়ে তারা প্রথমে কিচ্ছু বলল না। তারপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বুদ্ধ আর ভুতুমও ঘুমোচ্ছে, সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি এসে কৌটো সরিয়ে নিয়ে ঢাক ঢোল কাঁধে নেওয়া, বুড়ির কাঁথা গায়ে দেওয়া বুদ্ধকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিলেন। ভুতুম মাছ তুলেছিল, তার বুকে তীর মারল। বুদ্ধ ভুতুম জলে পড়ে ভেসে গেল। তখন কৌটো খুলতে মেঘ বরণ চুল, কোঁচ বরণ রাজকন্যা বের হয়ে এলেন। রাজপুত্রেরা জিজ্ঞেস করলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বললেন, ঢাক ঢোল যার। শুনে রাজপুত্রেরা বললেন, ও বুঝেছি, রাজকন্যাকে আটকে রাখো। কি করবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠুরির মধ্যে আটকে থাকলেন। ময়ূরপঙ্খী নৌকো ঘাটে এসে থামল। সমস্ত রাজ্যময় সাজো সাজো রব পড়ে গেল। রাজা, রানী এবং রাজ্যের সকলে নদীর ধারে এলেন। মেঘ বরণ চুল, কোঁচ বরণ মেয়েকে নিয়ে রাজপুত্রেরা এসেছেন। রানীরা ধান দুব্য পঞ্চপ্রদীপ দিয়ে শাঁখ বাজিয়ে রাজকন্যাকে বরণ করে ঘরে নিয়ে গেলেন। রানীরা জিজ্ঞেস করলেন, রাজকন্যা তুমি কার? রাজকন্যা বললেন, ঢাক ঢোল যার। ঢাক ঢোল হীরা রাজপুত্রের? না। ঢাক ঢোল মানিক রাজপুত্রের? না।
ঢাকঢোল মতি রাজপুত্রের? না। ঢাকঢোল শঙ্খ রাজপুত্রের? না। ঢাকঢোল কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বললেন, তাহলে তোমাকে আমরা এবার কেটে ফেলব। রাজকন্যা বললেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যা খুশি করো। রানীরা তাই মেনে নিলেন। ভুতুমের মা, বুদ্ধুর মা এতদিনে কাঁদতে কাঁদতে মরমর, শেষে দুজনে নদীর জলে ডুবে মরতে গেলেন। এমন সময় একদিক থেকে বুদ্ধু ডাকলো মা, আরেক দিক থেকে ভুতুম ডাকলো মা। দুঃখিনী 2 মা ফিরে তাকিয়ে দেখলেন বুকের ধন হারামণি বুদ্ধু এসেছে, বুকের ধন হারামণি ভুতুম এসেছে। বুদ্ধুর মা, ভুতুমের মা পাগলের মতো ছুটে গিয়ে দুজনকে বুকে জড়িয়ে ধরলেন। বুদ্ধু, ভুতুম আর তাদের মায়ের চোখের জল আর থামতে চায় না। বুদ্ধু ভুতুম কুঁড়ে ঘরে গেল। পরদিন তাদের কুঁড়ে ঘরের কাছে মস্ত হাট বাজার বসে গেল। তাই দেখে সবাই অবাক হলো। তারপরের দিন সবাই দেখলো চিড়িয়াখানার দাসী ঘুটে কুড়োনির কুঁড়ে ঘরে চারিদিকে গাছে গাছে ফল হয়েছে। আবার সবাই আশ্চর্য হয়ে তা দেখল। আবার তারপরের দিন ওই কুঁড়ে ঘরে চারদিকে লক্ষ্য সেপাই পাহারা দিচ্ছে দেখে সবাই চমকে উঠল। সেই খবর রাজার কানে গেল। খবর পৌঁছনো মাত্র সেদিন কলাবতী রাজকন্যা রাজাকে বললেন, আমার ব্রতের দিন শেষ হয়েছে, এবার আমাকে মারবেন কি কাটবেন কাটুন। শুনে রাজা সব বুঝতে পারলেন। বললেন, মা আমি সব বুঝতে পেরেছি। তারপর আদেশ দিলেন, কে আছো? নরানী আর ছোট রানীকে ঢাক ঢোল বাজিয়ে ঘরে নিয়ে এসো। অমনি রাজপ্রাসাদের যত ঢাক ঢোল ছিল সব বেজে উঠল। কলাবতী রাজকন্যা স্নান করে নতুন শাড়ি পরে ব্রতের ধান দুব্য মাথায় গুজে 2 রানীকে বরণ করে নিয়ে আসতে নিজেই গেলেন। তা শুনে 5 রানী ঘর বন্ধ করে বসে থাকলেন। 5 রাজপুত্রও ঘর বন্ধ করে বসে থাকলেন। লক্ষ সৈন্য নিয়ে ঢাক ঢোল বাজিয়ে নরানী আর ছোট রানীকে নিয়ে কলাবতী রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে এলেন। বুদ্ধু ভুতুম এসে রাজাকে প্রণাম করল। পরের দিন মহা ধুমধাম করে মেঘ বরণ চুল কোঁচ বরণ রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিয়ে হলো। আর এক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিয়ে হলো। 5 রানী আর 5 রাজপুত্র ঘরের দরজা খুললেন না। রাজা 5 রানী আর 5 রাজপুত্রের ঘর কাঁটা আর মাটি দিয়ে চিরকালের জন্য বন্ধ করে দিলেন। কয়েকদিন পরে একদিন রাতে বুদ্ধু ভুতুম, কলাবতী আর হীরাবতী রাজকন্যা যে যার নিজের ঘরে ঘুমোচ্ছেন। অনেক রাতে হীরাবতী আর কলাবতী উঠে দেখেন তাদের স্বামী নেই। কলাবতী দেখলেন বিছানার ওপরে এক বাঁদরের ছাল পড়ে আছে। হীরাবতী দেখলেন বিছানার উপরে পেঁচার পালক পড়ে আছে। 2 বোন ভাবলেন, ওই দেখো, তবে তো এরা সত্যিকারের বাঁদর আর পেঁচা নয়। অনেক ভেবে শেষে বাইরে উকি দিয়ে দেখলেন 2 রাজপুত্র ঘোড়ায় চেপে রাজপ্রাসাদ পাহারা দিচ্ছে। রাজপুত্রেরা দেবতার পুত্রের মতো সুন্দর। তখন 2 বোনে যুক্তি করে তাড়াতাড়ি পেঁচার পালক আর বাঁদরের ছাল প্রদীপের আগুনে পুড়িয়ে ফেলল। পুরানো মাত্রই গন্ধ বের হতে থাকলো। গন্ধ পেয়েই রাজপুত্রেরা ঘোড়া ফেলে ছুটে এলেন। বললেন, সর্বনাশ, এ কি করলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকতাম, দেবপুরে যেতাম আসতাম, রাজপ্রাসাদে পাহারা দিতাম, আর তো সেসব করতে পারবো না। এখন তো আর আমরা বাঁদর আর পেঁচা হয়ে থাকতে পারবো না। সব কিছু যে তোমরা জানতে পেরে গেলে।